সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। জিনানগর মাধ্যমিক বিদ্যালয়ের সেকেন্ডারি অনলাইন ক্লাস থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ঘরে থাকবে। ঘরে থেকে আমাদের অনলাইন ক্লাসের সাথে যুক্ত থাকবে। আজকে আমি আলোচনা করব নবম ও দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র থেকে তৃতীয় অধ্যায় ষষ্ঠ পরিচ্ছেদের সমাস অংশ থেকে। আজকে আমার আলোচ্য বিষয় কর্মধারায় সমাস। আজকে আমার আলোচ্য বিষয় কর্মধারায় সমাস। আজকে আমরা জানব কর্মধারায় সমাস কাকে বলে, কয় প্রকার, কী কী, এই বিষয়ে আমি আলোচনা করব। প্রথমত আমরা জানব কর্মধারায় সমাস সম্পর্কে। তার সংজ্ঞা আমি দেব এইভাবে, যেখানে দুইটি বিশেষণ ভাবাপন্ন পদের সাথে দুটি বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারায় সমাস বলে। যদি আমি এখানে একটি উদাহরণ দিয়ে বোঝাই তাহলে হয়তো তোমাদের ধারণা আর একটু পরিষ্কার হবে। এখানে আমি শুধু উদাহরণগুলো লিখে একটু বোঝাবার চেষ্টা করছি। যেমন নীল যে কণ্ঠ, নীলকণ্ঠ। নীল যে কণ্ঠ, নীলকণ্ঠ। এখানে নীল বিশেষণ, কণ্ঠ বিশেষ্য। নীল ও কণ্ঠ এখানে বিশেষণ ও বিশেষ্য পদের সমাস হয়েছে। এই সমাসটি হচ্ছে কর্মধারায় সমাস, অর্থাৎ নীলকণ্ঠ কর্মধারায় সমাস। আমি আগের ক্লাসে বলেছি সমাসের উদ্দেশ্য নতুন অর্থবোধক শব্দ গঠন করা, যে একাধিক শব্দ একত্রিত হয়ে একটি নতুন শব্দ গঠন করা সমাসের উদ্দেশ্য। এখানে নীল বিশেষণ এবং কণ্ঠ বিশেষ্য। নীল বলতে আমরা কয়েকটা মৌলিক রঙের মধ্যে নীল একটি রঙকে বুঝি নীল। কণ্ঠ আমাদের গলদেশ বা কণ্ঠকে বুঝি, গলাকে বুঝি। কিন্তু যখন তারা সমাস নিষ্পন্ন হয়েছে বা সমাসবদ্ধ হয়েছে তখন এসেছে নীলকণ্ঠ। তখন কিন্তু তাদের আসল অর্থটা নেই, তারা নতুন একটা অর্থ তৈরি করেছে বা নতুন একটা অর্থ প্রকাশ করছে। সেটা এরকম, নীলকণ্ঠ হচ্ছে এক প্রকার পাখি, ইউরোপের দক্ষিণ অঞ্চল এবং মধ্য এশিয়ার মাঝে এদের বিচরণ, ঝাঁকে ঝাঁকে চলে, এক রকমের পাখি। কিন্তু সমাসের কথাই ঠিক যে সমাসের উদ্দেশ্য আছে নতুন অর্থবোধক শব্দ তৈরি করা। এখন আমরা জানব যে কর্মধারায় সমাস কয়েক প্রকারে সাধিত হয়। কর্মধারায় সমাসের প্রকার সম্পর্কে একটু আলোচনা পরে করব। এখন শুধু বেশ কয়েক প্রকারে কর্মধারা সাধিত হয়, সেগুলো আমি একে একে বলবো এবং সবগুলো হয়তো লেখা সম্ভব নয়। শুধু উদাহরণ দিয়ে বোঝাবার চেষ্টা করব যে এইভাবে যে একটি বিশেষণ পদ একটি বিশেষ্য পদ দিয়ে যখন বোঝাবে তখন সেটা হবে কর্মধারায় সমাস। সেটা এরকম যে চালাক সেই চতুর। চালাক চতুর, যে চালাক সেই চতুর। চালাক চতুর, এখানে দুইটি বিশেষণ এসেছে, দুইটি বিশেষণ যোগে কর্মধারায় সমাস হয়েছে চালাক চতুর। এখানে দুইটি বিশেষণ ব্যাস বাক্যের প্রথম
পদ চালাক এবং পরপদ চতুর, দুইটি উপপদ, দুইটি বিশেষণ মিলে একটি সমাস নিষ্পন্ন পদ এসেছে, যেটা কর্মধারায়কে আমরা বলবো বিশেষ্য। এখানে কিন্তু এসে বিশেষণ নেই, দুটি বিশেষণ একসাথে যুক্ত হয়েছে বিশেষ্য পদ। যে চালাক সেই চতুর, অর্থাৎ দুটি বিশেষণ একটি বিশেষ্যকে বুঝিয়েছে। এখন দুটি বিশেষ্য পদও কর্মধারায় সমাস গঠিত হয়, যেমন যিনি জজ তিনি ব্যারিস্টার, অথবা যিনি সাহেব, যিনি জজ তিনি ব্যারিস্টার, যিনি জজ তিনি সাহেব, এরকম। জজ সাহেব, যিনি জজ তিনি সাহেব, জজ সাহেব। এখানে জজ সাহেব, এখানে দুটি বিশেষ্য পদ এসেছে, জজ এবং সাহেব। আগের উদাহরণে আমি লিখেছি যে চালাক সেই চতুর, অর্থাৎ এখানে দুটি বিশেষণ পদ এসেছে, চালাক এবং চতুর দুটি বিশেষণ পদ মিলে একটি শব্দ গঠন হয়েছে, কর্মধারয় সমাস হয়েছে, সেটি হচ্ছে বিশেষ্য। এবং এখানে দুটি বিশেষ্য পদ এসেছে, দুটি বিশেষ্য পদের সহযোগে হয়েছে কর্মধারয় সমাস, যেটা সমাস নিষ্পন্ন পদে বা কর্মধারয় সমাস এসে হয়েছে, সেটা দুটি বিশেষ্য পদ হিসেবে সেই একই অবস্থায় আছে, সমাস নিষ্পন্ন পদ হিসেবে সেই জজ সাহেব হয়েছে, অর্থাৎ তারা অপরিবর্তিত আছে। এখানেও কর্মধারয় সমাস হয়েছে দুটি বিশেষ্য পদের সমন্বয়ে। আবার দুটি কৃদন্ত বিশেষণ পদের সমন্বয়েও সমাস হয়। যেমন আমি শুধু উদাহরণগুলো দিয়ে বা লিখে বোঝাবার চেষ্টা করছি। দুটি কৃদন্ত পদের সহযোগে কর্মধারয় সমাস হয়, যেমন আগে ধোয়া পরে মোছা, ধোয়া মোছা, আগে ধোয়া পরে মোছা, ধোয়া মোছা। এখানে ধোয়া ক্রিয়া, মোছাও ক্রিয়া, এই দুটি ক্রিয়াপদের সমন্বয়ে কর্মধারয় সমাস হয়েছে, অর্থাৎ দুটি কৃদন্ত পদের সমন্বয়ে কর্মধারয় সমাস হয়েছে। এখন আরেকটু বলি, এইরকম আরও কিছু উদাহরণ আমরা দিতে পারি। যেমন ব্যাসবাক্যের প্রথম পদ যদি স্ত্রীবাচক হয়, সমাস নিষ্পন্ন পদ যখন হয় তখন পুরুষবাচক শব্দ হিসেবে আসে। যেমন সুন্দরী, সুন্দরী লতা, সুন্দর লতা, এরকম আরও অনেক শব্দ আছে। যে সুন্দরী লতা, এখানে সুন্দরী স্ত্রীবাচক শব্দ হিসেবে প্রকাশ পেয়েছে, কিন্তু যখন কর্মধারয় সমাস এসেছে তখন পুরুষবাচক শব্দ হিসেবে এসেছে সুন্দর লতা। এরকম আরও অনেক শব্দ আছে, আমি শুধু উদাহরণগুলো লিখে বোঝাবার চেষ্টা করছি। আবার পূর্বপদ, ব্যাসবাক্যের পূর্বপদ যদি ব্যাসবাক্যের পূর্বপদ ব্যাসবাক্যের পূর্বপদে যদি রাজা থাকে, যখন কর্মধারয় সমাস হবে তখন রাজার স্থলে রাজ বসবে। যেমন রাজপুত্র, তারপর মহান। এখানে আরেকটু বলে রাখি যে মহৎ বা মহান স্থলে যদি ব্যাসবাক্যে মহৎ অথবা মহান থাকে, তাহলে সেই ক্ষেত্রেও মহৎ এবং মহানের স্থলে মহা বসে। যেমন মহতি কীর্তি, মহাকীর্তি। মহান যে মানব, মহামানব, এরকম
অনেক শব্দ আছে কর্মধারয় সমাস, সেগুলি এখন আমি কয়েক প্রকারে সাধিত হয়, অর্থাৎ কর্মধারয় সমাস যে কয়েক প্রকারে সাধিত হয় সেগুলো পরপর উদাহরণের মাধ্যমে বোঝাবার চেষ্টা করলাম। অনেকের আছে বোঝার সমস্যা হলে আমি একটু কথা বলে রাখি। সমাসে মূলত বিভিন্ন পদের আলোচনা হয়ে থাকে এবং বিভিন্ন পদ সম্পর্কে ভালো ধারণা থাকলে বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয়ক্রিয়া সবগুলো পদের আলোচনা সমাসে হয়ে থাকে। যদি এগুলো সম্পর্কে ভালো ধারণা থাকে তাহলে সমাস চেনা খুব সহজ হবে এবং বিভিন্ন ধরনের সমাস তৈরি করা বা চেনা খুব সহজ হবে। এখন আমি আলোচনা করব সমাসের প্রকার সম্পর্কে। সমাস কত প্রকার? আমরা জানি সাধারণত সমাস 4 প্রকার। সেগুলো হলো মধ্যপদলোপী কর্মধারয়, উপমান কর্মধারয়, উপপদ কর্মধারয়, উপমিত কর্মধারয় এবং রূপক কর্মধারয়। আমি এই 4টি কর্মধারয় সমাস পর্যায়ক্রমে আলোচনা করব। প্রথমে আলোচনা করব মধ্যপদলোপী কর্মধারয়। যে সমাসের বাক্যের মধ্যপদ সমাস নিষ্পন্ন হওয়ার পর, অর্থাৎ কর্মধারায় সমাসে এসে বিভক্তি লোপ পায়, মধ্যপদ লোপ পায়, তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে। যে কর্মধারয় সমাসে মধ্যপদ লোপ পায় তাকে মধ্যপদলোপী কর্মধারয় বলে। আমরা এখন একটা উদাহরণের মাধ্যমে আমাদের ধারণাটা আর একটু পরিষ্কার করে নেই। যেহেতু আগের ক্লাসগুলোতে আমি পূর্বপদ, মধ্যপদ, উত্তর বা পরপদ সম্পর্কে আলোচনা করেছি, এটা সম্পর্কে আরেকটু বলি, আমি আরেকটু পরিষ্কার ধারণা দিই একটি উদাহরণের মাধ্যমে। যদি এমন হয়, সিংহ, যেমন সিংহ চিহ্নিত আসন, সিংহ চিহ্নিত আসন সিংহাসন। সিংহ চিহ্নিত আসন, এখানে সিংহ পূর্বপদ চিহ্নিত, মধ্যপদ একটু লিখে আর একটু দেখায়, পরিষ্কার করে দেই। পূর্বপদ চিহ্নিত, মধ্যপদ এবং আসন উত্তরপদ বা পরপদ। এই পূর্বপদ এবং উত্তরপদ কর্মধারয় সমাস এসে বা সমাস নিষ্পন্ন হয়েছে সিংহাসন রূপে, অর্থাৎ মাঝখানে চিহ্নিত পদ লোপ পেয়েছে। মাঝখানের চিহ্নিত পদ লোপ পেয়ে সিংহ এবং অর্থাৎ পূর্ব ও উত্তরপদ মিলিত হয়ে সিংহাসন অর্থাৎ মধ্যপদ লোপী কর্মধারায় গঠিত হয়েছে। এরকম আরও আছে, নীলকণ্ঠ, মাঝখানের যে মধ্যপদ সেটা লোপ পাচ্ছে। এরকম আরও শব্দ আছে, যেমন সাহিত্য বিষয়ক সভা, সাহিত্য বিষয়ক সভা, সাহিত্য বিষয়ক সভা, সাহিত্য সভা। এখানে সাহিত্য পূর্বপদ, সব বিষয়ক, মধ্যপদ, সভা, উত্তরপদ বা পরপদ। এখানে পূর্ব ও উত্তরপদ, সাহিত্য সভা আমরা সমাস নিষ্পন্ন পদ এসে পেয়েছি। মাঝখানের বিষয়ক শব্দটি অর্থাৎ মধ্যপদ এটা লোপ পেয়েছে, অতএব এটি কর্মধারায় মধ্যপদলোপী কর্মধারয় সমাস। আমরা মধ্যপদ লোপী কর্মধারয় সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছি, বা আমি চেষ্টা করেছি ধারণা দেওয়ার জন্য। সিংহ চিহ্নিত আসন সিংহাসন, এখানে মধ্যপদ চিহ্নিত লোপ পেয়েছে। সাহিত্য সভা, এখানে বিষয়ক মধ্যপদটি লোপ পেয়েছে, অতএব এগুলি সবই মধ্যপদলোপী কর্মধারয় সমাস। এখন আমি আলোচনা করব উপমান কর্মধারয় সম্পর্কে। আমি প্রথমত আলোচনা করলাম মধ্যপদ লোপী কর্মধারয় সমাস।
এখন আলোচনা করব উপমান কর্মধারয় সমাস। উপমান কর্মধারয় সমাস এটি মূলত বস্তুর তুলনা। উপমান কর্মধারয় সমাস এটি মূলত বস্তুর ধারণা, অর্থাৎ প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা, অথবা পরোক্ষ বস্তুর সাথে যার তুলনা করা হয়। অর্থাৎ আরেকটু সহজ করে বলি যে একটি বস্তুর সাথে আরেকটি বস্তুর তুলনা, অর্থাৎ প্রত্যক্ষ বস্তুর সাথে পরোক্ষ বস্তুর একটি তুলনা বোঝালেই সেটি হবে উপমান কর্মধারয় সমাস। অর্থাৎ যাকে তুলনা করব সেটি হচ্ছে প্রত্যক্ষ বস্তু, এবং যার সাথে তুলনা করব সেটি হবে পরোক্ষ বস্তু। এখন এখানে আরেকটু পরিষ্কার করে বলি যে প্রত্যক্ষ বস্তুটি হচ্ছে উপমেয় এবং পরোক্ষ বস্তুটি হচ্ছে উপমান। অর্থাৎ যাকে তুলনা করব সেটি হচ্ছে উপমান কর্মধারয় সমাস। সমাসের ভাষায় সেটি হবে উপমান কর্মধারয় সমাস। এবং যাকে তুলনা করব, যাকে তুলনা করব সেটা হচ্ছে প্রত্যক্ষ বস্তু বা উপমেয়, এবং যার সাথে তুলনা করব সেটি হবে উপমান, পরোক্ষ বস্তু বা উপমান। আমাদের এখানে আলোচনা আছে উপমান কর্মধারয় সমাস। তাহলে আমরা একটু পরিষ্কার করে ধারণা যদি পেতে চাই তাহলে একটু উদাহরণ দিলে আমার মনে হয় তোমাদের বোঝার সুবিধা হবে। সেটি আমি দেখাচ্ছি এইভাবে যে ভ্রমরের ন্যায় কালো, ভ্রমর কালো, ভ্রমরের ন্যায় কালো, ভ্রমর কালো। এখানে আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষ দুটো জিনিসই কিন্তু পাইনি। এখানে ভ্রমরের ন্যায় কালো, অর্থাৎ ভ্রমরের মতো কালো, কার সাথে তুলনা করছি? ভ্রমরের সাথে তুলনা করছি। অর্থাৎ যার সাথে তুলনা করবো সেটা হচ্ছে উপমান। এটি হচ্ছে উপমান কর্মধারয় সমাস। ভ্রমর কালো, কালোটা বিশেষণ, অর্থাৎ এটি হচ্ছে তার গুণ, এটি হচ্ছে তার গুণ, সাধারণ গুণ। আমরা যদি এভাবে বলি ভ্রমরের ন্যায় কালো, ভ্রমর কালো, এখানে কাকে তুলনা করা হচ্ছে? তা কিন্তু আসেনি। কাকে তুলনা করছি, কার সাথে তুলনা করছি সেটাই এসেছে, কিন্তু কাকে তুলনা করছি সেটি আসেনি। এখানে এসেছে যেটা আমি কার সাথে তুলনা করছি, ভ্রমরের সাথে। ভ্রমর এখানে উপমান, এখানে উপমান বা পরোক্ষ বস্তু, কিন্তু কালো হচ্ছে তার বিশেষ গুণ। আমি যদি এভাবে বলতাম যে ভ্রমরের ন্যায় কালো চুল, তাহলে চুলটা হতো প্রত্যক্ষ বা উপমেয়। যেহেতু আমি চুলকে তুলনা করছি, কাকে তুলনা করছি? চুলকে। যে ভ্রমরের ন্যায় কালো চুল, চুলকে তুলনা করছি ভ্রমরের সাথে বা ভ্রমরের গুণের সাথে। যেহেতু কালো এখানে এসেছে, এটা হচ্ছে উপমানের একটা বিশেষ গুণ। যদি এখানে লিখতাম ভ্রমর কালো চুল, তাহলে চুলটা হতো উপমেয় বা প্রত্যক্ষ বস্তু। যেহেতু আমি তাকে তুলনা করছি, তার চুলকে তুলনা করছি, যে আপনি যদি একটু লিখে দেখেন তাহলে আমার মনে হয় ধারণা একটু পরিষ্কার হবে। আমি একটু লিখে দেখাই। ভ্রমরের ন্যায় কালো চুল, ভ্রমর কালো চুল। ভ্রমর কালো চুল, ভ্রমরের ন্যায় কালো, ভ্রমর কালো, ভ্রমরের ন্যায় কালো কি? চুল, চুলকে তুলনা করছি। তাহলে চুল এখানে উপমেয়, চুল হচ্ছে এখানে উপমেয় বা প্রত্যক্ষ বস্তু। ভ্রমর হচ্ছে উপমান, যেহেতু ভ্রমরের সাথে তুলনা করছি, চুলকে ভ্রমরের সাথে তুলনা করছি, অর্থাৎ ভ্রমরের গুণের সাথে তুলনা করছি। ভ্রমর কীরকম? ভ্রমর কালো, ভ্রমর কালো, ভ্রমরের কালোর সাথে তুলনা করছি, অর্থাৎ তার গুণের সাথে তুলনা করছি। তাহলে এখানে ভ্রমর উপমান, যেহেতু তার সাথে তুলনা করছি, এবং কাকে তুলনা করছি? চুল, সেটি হচ্ছে প্রত্যক্ষ বা উপমেয়।
তাহলে আমি একটু পরিষ্কার করি। যদি আমাদের বিশেষ এবং বিশেষণ সম্পর্কে ভালো ধারণা থাকে, আশা করছি ভালো ধারণা আছে, যেহেতু আগের ক্লাসে আমি ধারণা দিয়েছি, বিশেষ এবং বিশেষণ সম্পর্কে ভালো ধারণা থাকলে আরও আমার এই উদাহরণের মাধ্যমে আমি মনে হয় একটু পরিষ্কার করে বোঝাবার চেষ্টা করছি, আর একটু পরিষ্কার হবে। এখানে ভ্রমর উপমান অর্থাৎ বিশেষ্য, কালো বিশেষণ। উপমান কারো কর্মধারায় চেনার একটু সহজ উপায় আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই যে এখানে দুইটি বস্তু থাকবে, একটি প্রত্যক্ষ এবং পরোক্ষ। প্রত্যক্ষ বস্তু নাও থাকতে পারে, প্রত্যক্ষ বস্তু নাও থাকতে পারে। পরোক্ষ বস্তু হচ্ছে এখানে ভ্রমর, প্রত্যক্ষ বস্তু হচ্ছে চুল। প্রত্যক্ষ বস্তু চুল এবং সে হচ্ছে উপমেয়, পরোক্ষ বস্তু ভ্রমর, এটি হচ্ছে উপমান। এখানে প্রত্যক্ষ বস্তু নাও থাকতে পারে, অর্থাৎ চুলটা বাদ দিয়ে আমি দেখিয়ে দিই, চুলটা না লিখেই বুঝিয়ে দিই যে ভ্রমরের নেই কালো। এখানে কিন্তু প্রত্যক্ষ বস্তু বা উপমেয় বস্তু নেই, আছে শুধু ভ্রমর, ন্যায়, কালো, তিনটি শব্দ আছে। কার সাথে তুলনা করা আছে? ভ্রমরের সাথে। এখানে একটি বিশেষ একটি বিশেষণ, এখানে একটি বিশেষ এবং একটি বিশেষণ আছে। উপমান কর্মধারায় সমাস চেনার সহজ উপায়, ব্যাস বাক্যে একটি বিশেষ্য এবং একটি বিশেষণ থাকবে। এখানে ভ্রমর বিশেষ্য, কালো বিশেষণ। সহজ চেনার উপায়, একটি বিশেষ্য এবং একটি বিশেষণ থাকবে। ভ্রমরের ন্যায় কালো, ভ্রমর কালো, অর্থাৎ ভ্রমর বিশেষ্য, কালো বিশেষণ। বিশেষ এবং বিশেষণের সমন্বয় করে এসেছে ভ্রমর কালো, অর্থাৎ এই কর্মধারী সমাসটি হচ্ছে উপমান কর্মধারায় সমাস। এখানে একটি প্রত্যক্ষ বস্তু, পরোক্ষ বস্তু থাকবে, এই দুটোকে আমরা বিশেষ্য হিসেবে পাবো, এবং এদের গুণকে, পরোক্ষ বস্তুর গুণকে আমরা বিশেষণ হিসেবে পাবো। পরোক্ষ বস্তুর গুণকে বিশেষণ হিসেবে পাবো, অর্থাৎ একটি বিশেষ একটি বিশেষণ থাকলে আমরা চিনে নেবো, এটা সহজে চিনে নেবো যে একটি উপমান কর্মধারায় সমাস। এখন আমি চলে যাচ্ছি উপমিত কর্মধারায় সমাস। উপমিত কর্মধারায় সমাস। উপমিত কর্মধারায় সমাসের ধারণার দিকে এইভাবে, যখন কোনো বস্তুর সাধারণ গুণের উল্লেখ না করেই তুলনা করা হয় তাকে উপমিত কর্মধারায় বলে। কোনো বস্তুর সাধারণ গুণের উল্লেখ না করেই তুলনা করা হয় তাকে উপমিত কর্মধারায় বলে। যেমন, আর উপমিত কর্মধারায় সমাসে ব্যাস বাক্যে প্রত্যক্ষপদ এবং পরোক্ষপদ দুটি আছে, যেটি পূর্বপদ আগে বসে, প্রত্যক্ষপদ পূর্বপদে বসে এবং পরোক্ষপদ পরে বসে। আমি একটু উদাহরণ দিয়ে বোঝালে হয়তো একটু সহজ হবে বোঝার। যেমন, মুখ চন্দ্রের ন্যায়। মুখ চন্দ্রের, মুখচন্দ্র। মুখ চন্দ্রের ন্যায়, মুখচন্দ্র। এখানে মুখকে কার সাথে তুলনা করা হয়েছে? মুখ কার সাথে তুলনা করা হয়েছে? চন্দ্রের সাথে। আসলে চন্দ্রের সাথে তুলনা করা হয়েছে, মুখ কি চন্দ্রের মতো অত বড়? না, চন্দ্রের মতো সুন্দর, চন্দ্রের মতো উজ্জ্বল, এবং তার গুণের সাথে তুলনা করা হয়েছে। মুখ চন্দ্রের ন্যায়, কিন্তু এখানে যদিও আমরা সেভাবে উল্লেখ করি না, অর্থাৎ সাধারণ গুণের উল্লেখ না করে উপমিত কর্মধারায় সমাস হয়, সেটি আমি বোঝাচ্ছি। যে এখানে তার গুণটা উল্লেখ করা হয় না করেও, গুণটা উল্লেখ না করেও আমরা বলছি যে মুখ চন্দ্রের ন্যায়, কারণ মুখটা চন্দ্রের সাথে তুলনা করেছে চন্দ্র সুন্দর বলেই। তাহলে এখানে মুখ চন্দ্রের সাথে, মুখ চন্দ্রের ন্যায়, চন্দ্র হচ্ছে পরোক্ষ বস্তু, মুখ হচ্ছে প্রত্যক্ষ, অর্থাৎ এখানে মুখ হচ্ছে উপমেয়। যে পদটি আগে বসেছে ব্যাস বাক্যে প্রথমে উপমেয় বসে পূর্বপদে, এবং পরপরই বসে পরোক্ষ বস্তু অর্থাৎ উপমান, এবং তারা ব্যাস বাক্যে এসেছে মুখচন্দ্র হয়ে। মুখ চন্দ্রের ন্যায়, এরকম অনেক উদাহরণ আছে।
যে আমি খুব সংক্ষেপে বোঝার চেষ্টা করছি, যেহেতু পরে আরও আলোচনা রয়েছে। এরকমই মুখ আমি একটু ধারণা পরিষ্কার করে দিই। এখানে মুখ এবং চন্দ্র দুটোই কিন্তু বিশেষ্য। ধারণাটা আরেকটু পরিষ্কার করে আমি একটু আগে বলেছি, উপমান কর্মধারয় সমাসে একটি বিশেষ্য এবং একটি বিশেষণ থাকবে। সহজ চেনার উপায় হচ্ছে একটি বিশেষ্য এবং একটি বিশেষণ থাকবে, যেহেতু বিশেষ্যকে ওই বিশেষণ বিশেষিত করবে, যার কারণে বিশেষণ থাকতেই হবে। আর উপমিত কর্মধারয় সমাসে ব্যাস বাক্যে দুটি থাকবে, দুটি বিশেষ্য, একটি আরেকটির সাথে তুলনা করবে, একটি আরেকটির সাথে তুলনা করা হবে এবং সেটি দুটি হবে বিশেষ্য। যেমন মুখ বিশেষ্য, চন্দ্র বিশেষ্য। এদের মধ্যে একটি পরোক্ষ, একটি প্রত্যক্ষ। প্রত্যক্ষ পদ পূর্বে বসে, এখানে আছে মুখ প্রত্যক্ষ বিশেষ্য, এখানে চন্দ্র বিশেষ্য, এটা আছে পরোক্ষ, এটা পরে বসেছে। অর্থাৎ ব্যাস বাক্যে উপমেয় এবং উপমান পদ পর বসে। এটি একটি উদাহরণের মাধ্যমে আমি দেখে দিলাম। এখন আলোচনা করব রূপক কর্মধারয় সমাস সম্পর্কে। রূপক কর্মধারয় এখন আলোচনা করব রূপক কর্মধারয় সমাস সম্পর্কে। উপমান এবং উপমেয়ের মধ্যে অভিন্ন কল্পনা করালে হবে, সে হবে রূপক কর্মধারয় সমাস। আমি এর আগে একটু আগে উপমান এবং উপমেয় সম্পর্কে যথেষ্ট ধারণা দিয়েছি। উপমান কর্মধারয় সমাসও পরিষ্কার করে বলেছি, উপমেয় এবং উপমিত কোণগুলো দেখেছি। উপমিত কর্মধারয় সমাসে এসেও উপমেয় এবং উপমান সম্পর্কে ধারণা দিয়েছি। এখানেও ঠিক তাই। রূপক কর্মধারয় সমাসে বলা আছে যে উপমেয় এবং উপমানের ভিতরে, উপমান বা উপমেয়ের মধ্যে অভিন্ন কল্পনা করালে হয়, সেটা হবে রূপক কর্মধারয় সমাস। এখানে উপমান ও উপমেয়ের মধ্যে অভিন্ন কল্পনা করা হলে সেটি হবে রূপক কর্মধারয় সমাস। এখন কয়েকটি উদাহরণ দিয়ে আমি বোঝাই। মন রূপ মাঝি, মন রূপ মাঝি, মন মাঝি, মন রূপ মাঝি, মন মাঝি। এখানে মন রূপ মাঝি, মন মাঝি, এখানে মনকে মাঝির সাথে তুলনা করা হয়েছে। অর্থাৎ যদি বলি বিষাদ রূপ সিন্ধু, বিষাদ সিন্ধু, অর্থাৎ দুঃখকে একটি সাগরের সাথে মিলিয়ে দিয়েছে, কল্পনা করেছে যে সাগরের মতো এত বড় বিশাল দুঃখ, অর্থাৎ তার সাথে কল্পনা করেছে। এরকমই মন বিষাদ রূপ সিন্ধু, এটিও বিষাদ রূপ সিন্ধু, বিষাদ সিন্ধু, বিষাদ সিন্ধু, বিষাদ সিন্ধু, অর্থাৎ দুঃখকে সাগরের সাথে, বিশাল সাগরের সাথে তুলনা করেছে যে বিশাল সাগরের মতোই তার দুঃখ, এরকমই কল্পনা করা হয়েছে। অর্থাৎ উপমান এখানে দুটি, এখানে আছে উপমান এবং এটি উপমেয় দুটি এসে গেছে। অর্থাৎ উপমান ও উপমেয়ের মধ্যে যে তুলনা করা হয়েছে, অভিন্ন কল্পনা করেছে, যার কারণে এটি কর্মধারয় সমাস। আমি আমার আলোচনা প্রায় শেষের দিকে আসছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি যে কয়টি কর্মধারয় সম্পর্কে আলোচনা করলাম তার একটা পরিষ্কার ধারণা তোমরা পেয়েছো। আমিও চেষ্টা করেছি, আমার সাধ্যমতো চেষ্টা করেছি তোমাদের এগুলো বোঝাবার, বোধগম্য করার জন্য। বিভিন্নভাবে উদাহরণের মাধ্যমে দেখেছি, উদাহরণ দিয়ে দেখেছি, লিখিয়ে দেখিয়েছি, যাতে তোমরা সহজে এটা আয়ত্ত করতে পারো এবং বুঝতে পারো। তো প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের বাড়ির কাজ হিসাবে আজকে দেব কর্মধারয় সমাস কি, কর্মধারয় সমাস কয় প্রকার, কী কী, এবং প্রত্যেকটি দুটি করে উদাহরণ তোমরা খাতায় লিখবে এবং বেশি বেশি অনুশীলন করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে আবার সাক্ষাৎ হবে। সবার প্রতি দোয়া, আশীর্বাদ। সবাইকে ধন্যবাদ।